তো আজকের টপিক নিউক্লিয়ার মডেলস। আচ্ছা, তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে বেসড অন ডেফিনিট নিউক্লিয়ার প্রপার্টি থেকে ব্যাক ক্যালকুলেশন করে নিউক্লিয়াসের ডিফারেন্ট টাইপের মডেল স্টাডি করা হচ্ছে, এবং তার মধ্যে মোস্ট ফেমাস, আচ্ছা প্রপার্টির দিক থেকে বলি, মোস্ট ফেমাস প্রপার্টিগুলো হলো, 1 নম্বর হচ্ছে নিউক্লিয়ার ডেন্সিটি কনস্ট্যান্ট। এটা প্রপার্টিগুলো বলছি, ঠিক আছে, যে প্রপার্টিগুলো অলরেডি স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট থেকে স্টাডি করে পাওয়া গিয়েছে। সেটা হচ্ছে 1 নম্বর নিউক্লিয়ার ডেন্সিটি কনস্ট্যান্ট, 2 নম্বর হচ্ছে নিউক্লিয়াসকে কোনো মানে ভারী নিউক্লিয়াসকে, ঠিক আছে, ইউরেনিয়াম সাইডের আরও যে ভারী অ্যাটমগুলো আছে সেগুলোকে যদি অন্য কোনো অ্যাটম, ছোট সাইজের অ্যাটম দিয়ে হিট করা হয়, তাহলে ভারী নিউক্লিয়াসটা ভেঙে মোটামুটি ইকুয়াল মাসের দুটো নিউক্লিয়াসে ব্রেক করে, অর্থাৎ নিউক্লিয়ার ফিশন। আর স্পেশাল সিচুয়েশনে দুটো নিউক্লিয়াস একসঙ্গে কানেক্টেডও হতে পারে, অর্থাৎ নিউক্লিয়ার ফিউশন। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে রেডিও অ্যাক্টিভ প্রপার্টি। চার নম্বর, ঠিক আছে, এই তিনটেই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো এই তিনটে প্রপার্টি প্লাস আর একটা ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে নিউক্লিয়ার স্পিন। এবং স্পিন থাকলেই হচ্ছে নিউক্লিয়ার ম্যাগনেটিক মোমেন্ট, মানে সবারই, যারই স্পিন থাকবে তারই ম্যাগনেটিক মোমেন্টও থাকবে। তাহলে এই যে এক্সপেরিমেন্টালি স্টাডি করে এই যে এতগুলো প্রপার্টি পাওয়া গেল, তাহলে বেসড অন দিস হোয়াট টাইপস অফ মডেলস আর পসিবল। তো দেখা গেল যে মোটামুটিভাবে প্রথম যে 3টে প্রপার্টি সেগুলোর সঙ্গে লিকুইড ড্রপের প্রচুরই মিল আছে, কেননা লিকুইড ড্রপের ক্ষেত্রেও ডেন্সিটি কনস্ট্যান্ট, একটা ফিক্সড ডেন্সিটি। নিউক্লিয়ার ফিউশনের মতোই একটা লিকুইড ড্রপ ভেঙে অনেক ড্রপ হতে পারে। তারপর রেডিও অ্যাক্টিভ প্রপার্টিও নিউক্লিয়াসের ক্ষেত্রে যেমন আলফা বিটা এরকম বেরোয়, লিকুইড ড্রপের ক্ষেত্রেও ইভাপোরেশন হয়। সুতরাং প্রথম 3টে প্রপার্টি লিকুইড ড্রপের মতো, সুতরাং একটা মডেল হতে পারে লিকুইড ড্রপ মডেল। আর লাস্ট যে প্রপার্টি দুটো, মানে বেসিক্যালি নিউক্লিয়ার স্পিন, সেটার সঙ্গে তো অবভিয়াসলি লিকুইড ড্রপ মডেলের কোনো মানে দূর তার কোনো সম্পর্ক নেই। তা এই পার্টটা পুরোটাই হচ্ছে অ্যাটমের মতো, ইট লুকস লাইক অ্যাটম। সেই জন্য অবশ্যই এর সঙ্গে এটাও অ্যাড করা উচিত, যদিও এটা একটু পরের দিকেই বেরিয়েছে, সেটা হচ্ছে নিউক্লিয়ার ফোর্সের কনসেপ্টটাও, সেটাও এর মধ্যে ধরা উচিত। কেননা কুলাম ফোর্স নিউক্লিয়াসের মধ্যে মানে কুলাম ফোর্সের থেকেও পাওয়ারফুল কোনো ফোর্স নিউক্লিয়াসের মধ্যে আছে, এইটুকু অ্যাটলিস্ট আগে থেকেই বোঝা গেছিলো, কেননা না হলে অত ছোট জায়গায় অতগুলো প্রোটন একসঙ্গে থাকতে পারত না। নিউক্লিয়ার ফোর্স, সেটাও একটু ইন্টারেস্টিং ব্যাপার। তাহলে সব মিলিয়ে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে এটা একটা পোটেনশিয়াল ওয়েল, অবশ্যই, কেননা অ্যাট্রাকটিভ ফোর্স আছে এখানে, পোটেনশিয়াল ওয়েল, এবং অ্যাটমের মতনই একটা ব্যাপার, অ্যাটমের মতো ব্যাপার একটা থাকতেই হবে, না হলে স্পিনটাকে অ্যাটলিস্ট এক্সপ্লেন করা মুশকিল। আর অ্যাটমিক মডেলের ক্ষেত্রে যেমন কুলাম পোটেনশিয়াল ওয়েল, সেটা দিয়ে সলভ করে সব ডিফারেন্ট এনার্জি লেভেল পাওয়া যায়, কুলাম ওয়েল। এবার নিউক্লিয়াসের ক্ষেত্রেও সেই ধরনেরই কিছু একটা পোটেনশিয়াল ওয়েল নিশ্চয়ই আছে, ডিউ টু
নিউক্লিয়ার ফোর্স। তো সব মিলিয়ে আরেকটা যেটা মডেল দ্যাট উই ইন্ট্রোডিউসড ইজ শেল মডেল। এই দুটোই সব থেকে বেশি ইউজড পপুলার, তবে এছাড়াও আলফা পার্টিকেল মডেল এবং আরও 2-4টে হাবিজাবি আছে, কিন্তু সেগুলোর আর কি ইয়েটা কম, পপুলারিটি কম। ফার্মি গ্যাস মডেল আছে, আলফা পার্টিকেল মডেল আছে, কালেকটিভ মডেল, অপটিক্যাল মডেল। এবার ফার্স্ট অফ অল হচ্ছে লিকুইড ড্রপ মডেল। তো আগেই বললাম যে হোয়াট ইজ দ্য মোটিভেশন বিহাইন্ড লিকুইড ড্রপ মডেল। nuclear density constant, liquid density constant। কনস্ট্যান্ট মানে পুরো নিউক্লিয়াসটার জন্যই ডেন্সিটিটা ফিক্সড, একটা ফিক্সড ডেন্সিটি ইউনিফর্মলি পুরো নিউক্লিয়াসের সব জায়গায় একই রকম। আচ্ছা, নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিউশন, এটা হচ্ছে এখানে কি বলা যায়, লিকুইড ড্রপের স্প্লিটিং বলা যেতে পারে, স্প্লিটিং অফ এ লিকুইড ড্রপ। রেডিওঅ্যাক্টিভ প্রপার্টি, এটা হচ্ছে ইভাপোরেশন, প্লাস একটা জিনিস লিখি, কনস্ট্যান্ট বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। কনস্ট্যান্ট, এটাও এক্সপেরিমেন্টালি বার করা হয়েছে, কারণ বাইন্ডিং এনার্জিটা তো এক্সপেরিমেন্টালি বার করাই যায়, তারপর তাকে নিউক্লিয়ন দিয়ে ভাগ করে দিলাম। বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, এইটা হচ্ছে কিসের মতো, বাইন্ডিং এনার্জি, তার মানে কতটা ভালোভাবে বাউন্ড আছে বা একটা নিউক্লিয়নকে বের করতে হলে কতটা এনার্জি দিতে হচ্ছে। তাহলে এটা লিকুইডের কিসের সঙ্গে একই রকমের হবে, লেটেন্ট হিট অফ ভেপোরাইজেশন। লিকুইড যখন ভেপোরাইজ করে তখন যতটা হিট মানে হিট ইউজড আপ হয় সেটাও লেটেন্ট হিট অফ ভেপোর, যেমন বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নটাও যেমন বেশিরভাগ ইয়ের ক্ষেত্রে কনস্ট্যান্ট, মেটেরিয়ালের ক্ষেত্রে, সেরকম লেটেন্ট হিট অফ ভেপোরাইজেশনটাও বেশিরভাগ লিকুইডের ক্ষেত্রে সেম। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে প্রথমে লিকুইড ড্রপ মডেল নিয়ে স্টার্ট করি। তাহলে হোয়াট আর দ্য অ্যাজাম্পশনস? What are the liquid drop model suggested by Bohr. According to this model, nucleus is spherical in shape যেমন লিকুইড ড্রপ হয় আর কি, কিন্তু যদিও পরবর্তীকালে দেখা গেছে যে নিউক্লিয়াসের শেপ সবসময় কিন্তু স্ফেরিক্যাল হয় না, ঠিক আছে, একটা কোয়াড্রুপল মোমেন্টের একটা ব্যাপার আছে নিউক্লিয়াসে। এটা কি বলেছিলাম মনে পড়ছে না এখন, যাই হোক নিউক্লিয়াস কিন্তু সবসময় স্ফেরিক্যাল শেপের হয় না। Stable or equilibrium state with nucleus
equal to 8. Just like a liquid drop is spherical due to, কেন spherical হয়? Because of surface tension. এবং হ্যাঁ, অ্যাকচুয়ালি সারফেস এরিয়া মিনিমাইজ করতে চাই, সেই জন্যই হয় এটা, due to symmetrical surface tension. এবার যেহেতু সব ডিরেকশনে সারফেস টেনশন একই রকম, কারণ বেসিক্যালি লিকুইড সারফেস, সেই জন্য শেপটা লিকুইড ড্রপ মানে স্ফেরিক্যাল। সেকেন্ড অ্যাজাম্পশন, আগেই বললাম, ডেন্সিটি ইউনিফর্ম অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট অফ, যেগুলো সিমিলারিটি সেইগুলোকেই পয়েন্ট ধরে ধরে অ্যাজিউম করা হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট অফ ভলিউম, সেটা সেম ইন লিকুইড, যদিও এক একটা লিকুইডের ডেন্সিটি এক এক রকম হয়, সেটা নিউক্লিয়াসের ক্ষেত্রে সেটা হয় না। সব নিউক্লিয়াসেরই নিউক্লিয়ার ডেন্সিটি সেম, কিন্তু লিকুইডের ক্ষেত্রে এক একটা লিকুইডের ডেন্সিটি এক এক রকম। আরেকটা, nucleons inside nucleus interact with only their immediate neighbors. একটা প্রোটন ঠিক তার পাশের প্রোটন কিংবা পাশের নিউক্লিয়ন মানে আশেপাশের তাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে, নট উইথ এন্টায়ার মানে অল দ্য নিউক্লিয়ন্স প্রেজেন্ট। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট অ্যাজাম্পশন অফ লিকুইড ড্রপ মডেল। এটাকে লিকুইডের সঙ্গে ম্যাচ করিয়েই অ্যাজিউম করা হয়েছে, বিকজ ইন আ লিকুইড ড্রপ আর কি মলিকিউলস also interact with the neighboring ones in a liquid drop. আর ঠিক আছে, এগুলোই মোটামুটি বেসিক অ্যাজাম্পশনস অফ লিকুইড ড্রপ মডেল। তবে ফুল লিস্ট অফ অ্যাজাম্পশনস বলতে গেলে অ্যাকচুয়ালি এগুলোর সঙ্গে অ্যাড হবে আগের পেজে যেইগুলো সিমিলারিটিগুলো যেগুলো বললাম, ইভাপোরেশন, নিউক্লিয়ার ফিশন, ফিউশন ইত্যাদি। হ্যাঁ, তো এই সিমিলারিটিগুলো এগুলো সব কিছু এটার মধ্যে অ্যাড হবে। মানে লিকুইড ড্রপ মডেলের অ্যাজাম্পশন বলতে অ্যাকচুয়ালি বোঝায় যে লিকুইড ড্রপে যা যা প্রপার্টি দেখা যায় নিউক্লিয়াসের ক্ষেত্রেও আমরা ধরে নিলাম, মানে কিছু তো দেখতেই পেলাম সেম, ফলে বাকিটা আমরা ধরে নিলাম। যেমন স্ফেরিক্যাল শেপ, সেটা যেমন আমরা কিছুটা ধরেই নিয়েছি।
ঠিক আছে, লিকুইড ড্রপ মডেলের স্পেশালিটি। শেল মডেলে আবার শেপ নিয়ে কোনো কথা বলা নেই, কিন্তু যেহেতু কিছু প্রপার্টি সেম দেখা গেছে, সেজন্য বাকি প্রপার্টিগুলো ওখান থেকে আমরা ইম্পোর্ট করেছি। তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট প্রপার্টিটা হচ্ছে স্ফেরিক্যাল শেপটাই। বাকিগুলোকে ঠিক অ্যাজাম্পশন বলাটা ঠিক নয়, কেননা ওগুলো প্রপার্টি স্টাডি করে দেখা গেছে এবং সেগুলো লিকুইড ড্রপের সঙ্গে ম্যাচ করেছে। ঠিক আছে, তো ইন আ সেন্স অ্যাজাম্পশনস বলতে গেলে এইটাই হচ্ছে সব থেকে ঠিকঠাক অ্যাজাম্পশনস। এখান থেকেই বাকি ডেন্সিটি যে ইন্ডিপেন্ডেন্ট অফ ভলিউম, সেটা কিন্তু এখান থেকেই অ্যাকচুয়ালি দেখানো যায়। তবে ইন এনি কেস অ্যাজাম্পশনস বলতে সিমিলারিটিগুলো এর মধ্যে ঢুকিয়ে নেওয়া যায়। ফুল লিস্ট অফ অ্যাজাম্পশনস বলতে অ্যাজাম্পশনস প্লাস সিমিলারিটি, এবং বেসড অন দিস উই ক্যালকুলেট, উই ডেভেলপ সেমি ইম্পেরিক্যাল বাইন্ডিং এনার্জি। আচ্ছা, ইম্পেরিক্যাল কাকে বলে জানিস? কেউ একটা বলতো, মানে মেসেজেও বলতে পারিস, 2 মিনিট টাইম দিচ্ছি। হোয়াট ইজ ইম্পেরিক্যাল? কেমিস্ট্রিতেও ছিল এইচএসে। এক্স্যাক্টলি। কোনো ডকে যদি থিওরিটিক্যালি ডেভেলপ করা না যায় তাহলেই সেটা হচ্ছে এম্পিরিক্যাল, আর এটা সেমি এম্পিরিক্যাল, কারণ এর মধ্যে কিছুটা থিওরি আছে, পুরোটাই আমরা এক্সপেরিমেন্ট থেকে বলে দিয়েছি এরকম না। এবার সো ইট হ্যাজ ডিফারেন্ট টার্মস। 1 নম্বর ভলিউম এনার্জি। ওকে, আচ্ছা, ব্যাপারটা হলো গিয়ে যে নিউক্লিয়াস সাইজে যত বড়, মানে ওইগুলো বাদ দিলে, ইউরেনিয়াম এটসেট্রা এগুলো বাদ দিলে, আদারওয়াইজ কিন্তু মানে একদম শুরুর দিকের কার্ভটা যদি আমরা দেখি, তাহলে একদম শুরুর দিকে কিন্তু যত মাস নাম্বার বেড়েছে তত বাইন্ডিং এনার্জি বেড়েছে। তার মানে হচ্ছে মাস নাম্বারের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল এরকম একটা ব্যাপার আছে। তো এটা হচ্ছে ভলিউম এফেক্ট। মানে পার নিউক্লিয়নটা তো বাড়েই, অ্যাকচুয়ালি এটাও বাড়ে, মানে ওভারঅল ভলিউম এনার্জিটাও মাস নাম্বারের সঙ্গে একদম প্রপোর্শনালি বাড়ে। এবং যত বড় নিউক্লিয়াস তত বেশি স্টেবল। So the volume energy turn, it is proportional to the mass number, proportionality constant AV. Why? As it is more difficult to remove any particular nucleon, কেননা ফোর্সটা বেশি তখন। এবং আমরা আগে বলেছি যে রেডিয়াস হচ্ছে প্রপোর্শনাল টু এইটা, তার মানে ভলিউম হচ্ছে প্রপোর্শনাল টু মাস নাম্বার। কিসের আওয়াজ? তাহলে ভলিউম হচ্ছে প্রপোর্শনাল টু মাস নাম্বার, দেয়ারফর
ভলিউম এনার্জি, কারণ ভলিউম যত বেশি তত নিউক্লিয়াসকে রিমুভ করা কঠিন, সুতরাং এইটা। নেক্সট, এবার কথাটা হচ্ছে যে এটা মানে কি বলবো, মানে মোস্ট বেসিক সেন্স, যে ভলিউম যত বেশি হবে তত ফোর্স বেশি হবে, একটা নিউক্লিয়াসকে সেখান থেকে রিমুভ করা তত কঠিন হবে। কিন্তু ব্যাপারটা হলো যে এই ভলিউম এনার্জিটা, এটা হচ্ছে ম্যাক্সিমাম এবং একমাত্র পজিটিভ টার্ম পুরো এক্সপ্রেশনের মধ্যে, কিন্তু এটাই আলটিমেট নয়। এবার এই এনার্জিটাকে কমানোর জন্য অনেক রকম ফ্যাক্টর আছে, যেমন ফর এক্সাম্পল সারফেস এনার্জি। কেননা সারফেসে যে নিউক্লিয়নগুলো থাকবে আর ভেতরে যে নিউক্লিয়ন থাকবে, ঠিক আছে, এরা সারফেসে আছে, এরা ভেতরে আছে। এবার যারা ভেতরে আছে, অ্যাকচুয়ালি এই জিনিসটাই কিন্তু সারফেস সায়েন্স, মানে যেটাতে আমি নিজেও পিএইচডি করেছি, মানে ভলিউম আর সারফেস দুটো আলাদা জিনিস। যে ভলিউমে যে আছে তাকে সব দিক থেকে সে ফোর্সটা ফিল করে, যদি নিয়ারেস্ট নেইবারও দেখি সব দিক থেকে ফোর্স পাচ্ছে, কিন্তু যে সারফেসে আছে সে কিন্তু শুধুমাত্র ভেতর দিকে ফোর্স পাচ্ছে এবং বাইরে দিকে কিন্তু দেয়ার ইজ নো ফোর্স। সুতরাং সারফেসের যে মলিকুলগুলো আছে সেগুলো হচ্ছে, মানে নিউক্লিয়নগুলো আছে সেগুলো হচ্ছে দে আর রিলেটিভলি ফ্রি কম্পেয়ার টু দ্য ভলিউম ওয়াইজ। সেজন্য সারফেসের অ্যাটমগুলোর সব কিছুই আলাদা, মানে ডেন্সিটি অফ স্টেটস, এনার্জি প্রোফাইল, ট্রান্সপোর্ট প্রপার্টি সবই আলাদা। তাই ভলিউমের ফিজিক্স একরকম, যা তোরা সারা জীবন ধরে পড়ছিস সেগুলো সব হচ্ছে ভলিউম ফিজিক্স। সারফেসের ফিজিক্স কিন্তু টোটালি ডিফারেন্ট। ভলিউমে তোরা মনে করছিস কপার হচ্ছে কন্ডাক্টর, সারফেসে যদি একটা কপারের লেয়ার ডিপোজিট করা হয় তাহলে দেখা যাবে যে সেটা সেমিকন্ডাক্টর, এমনকি সেটা ইনসুলেটরও হতে পারে। যাই হোক, তাহলে যেহেতু ওটা রিলেটিভলি ফ্রি, তাহলে একটা সারফেস এনার্জি টার্ম আসবে, সেটার সাইনটা নেগেটিভ হবে এবং নিশ্চয়ই সেটা সারফেস এরিয়ার সঙ্গে প্রপোর্শনাল হবে। সারফেস এরিয়া মানে হচ্ছে রেডিয়াসের স্কোয়ার, সো a to the power 2/3 because radius is a to the power 1/3। সুতরাং ESটা আমাদের দাঁড়ালো মাইনাস AS a to the power 2/3। ওকে, ভলিউম এনার্জি, সারফেস এনার্জি। আরেকটা কি ঝামেলা আছে, কুলম প্রোটন প্রোটন ইন্টারাকশন, যেটা লিকুইড ড্রপে নেই, সেটা আমাদেরকে এক্সট্রা করে আসলে ধরতে হচ্ছে। আচ্ছা, এটার ব্যাপারটা হচ্ছে পোটেনশিয়াল, ঠিক আছে। তাহলে কুলাম পোটেনশিয়াল বা কুলাম এনার্জি বলি, এনার্জি বিটুইন দুটো চার্জ Q1 and Q2, সেটা কার সঙ্গে প্রপোর্শনাল, Q1 Q2 বাই দেয়ার সেপারেশন। এবার নিউক্লিয়াসের ক্ষেত্রে তাহলে প্রথমে আমাকে জানতে হবে যে পসিবল নাম্বার অফ, মানে যদি প্রোটন নাম্বার Z হয় তাহলে পসিবল নাম্বার অফ প্রোটন পেয়ার্স, যদি এটা Z হয় তাহলে একটা সিঙ্গেল প্রোটন interacts with Z-1 number of protons। একটা সিঙ্গেল প্রোটনের জন্য Z-1 এতগুলো টার্ম পাওয়া যাবে।
তাহলে এরকম করে 1 2 3 4 করে জেডটা প্রোটন, তাহলে প্রত্যেকটা প্রোটনের জন্যই z-1টা টার্ম পাওয়া যাবে, অর্থাৎ টোটাল নাম্বার অফ proton pairs is z into z-1, কিন্তু এখানে প্রত্যেকটা পেয়ারকে অবভিয়াসলি দুবার করে ধরা হয়েছে, কারণ একবার a interacts with b আর একবার b interacts with a, সুতরাং ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে এই টার্মটাই এতবার পাওয়া যাচ্ছে, z into z-1 বাই 2 এতবার পাওয়া যাচ্ছে। ওকে, এবার Q1 Q2 এটা তো এই ক্ষেত্রে কনস্ট্যান্ট, কারণ আমরা দুটো প্রোটনের মধ্যে ইন্টারাকশনটা কনসিডার করছি, সুতরাং E ইন্টু ই, তো এটা নিয়ে এমনি ভাবার কিছু নেই। যেটা নিয়ে ভাবতে হবে সেটা হচ্ছে এইটা, ডিস্টেন্স বিটুইন প্রোটনস। এবার সেটাকে অন অ্যান অ্যাভারেজ এই ডিস্টেন্সটাকে নিউক্লিয়াসের রেডিয়াস হিসাবে ধরা হচ্ছে, যদিও এটাকে মোটেও মানে অ্যাকিউরেট তো একেবারেই বলা যায় না, কিন্তু যেহেতু আর কোনো অপশান নেই সেজন্য আমরা অন অ্যান অ্যাভারেজ ধরে নিচ্ছি যে মানে অন অ্যান অ্যাভারেজ দুটো প্রোটনের মধ্যে, যেহেতু প্রোটনগুলো মানে এরকম একটা ধরে নেওয়া হচ্ছে আর কি, যে এটা তো নিউক্লিয়ার রেডিয়াস, তো এরকম একটা ধরে নেওয়া হচ্ছে যে প্রোটনগুলো তো কন্টিনিউয়াসলি মুভ করছে, তাহলে ওভার টাইম আমি যদি একটা অ্যাভারেজ সেপারেশন ধরি তাহলে আর, বা এটা এভাবেও ভাবতে পারিস যে মানে অর্ডারটা এই অর্ডারে আর কি, মানে নিউক্লিয়ার রেডিয়াসটা তো এমনিতে এই অর্ডার 10⁻⁻15 মিটার। এখন দুটো প্রোটনের মধ্যে ডিস্টেন্সটা যেমনই হোক না কেন, মানে সেটা হয়তো 1 × 10⁻⁻15 মিটার হবে, বা 2 × 10⁻⁻15 মিটার হবে, মানে অর্ডারটা, ঠিক আছে, অর্ডারটাকে জাস্ট ধরা হচ্ছে, এক্স্যাক্ট ভ্যালুকে ধরা হচ্ছে না। দেয়ারফর আমাদের কুলম টার্ম EC, it is proportional to z into z-1 by r, সঙ্গে একটা কনস্ট্যান্ট ধরে নিলাম, ব্যাস। এবার এটাকে সেই মাস নাম্বার দিয়ে রিপ্লেস করে দেবো, z z-1 and not cube root of mass number, সুতরাং দ্য কোএফিশিয়েন্ট, এবং এটা মাইনাস হবে কেননা কুলম্ব রিপালশনের ফলে ভলিউম এনার্জিটা ডিক্রিজ করছে। তো এসি, আচ্ছা আগেরটাতে আমরা ইএস এর মধ্যে মাইনাস সাইন দিয়েছিলাম, ওকে, তাহলে এখানেও আমরা তাই দিই, সো ইট ইজ মাইনাস এসি বাকিগুলো সব কনস্ট্যান্টের মধ্যে। কুলম্ব হলো, সারফেস হলো। তারপর এইবার এইটা হচ্ছে একটু অন্যরকম টাইপের জিনিস, অ্যাসিমেট্রি এনার্জি। asymmetry between number of neutrons and number of protons, এইটা কিন্তু পুরোটাই based on nuclear data। দেখা গেছে যে লাইট নিউক্লিয়াই এর ক্ষেত্রে, যেখানে কেননা সেই কার্ডটা মনে আছে তো, কি জানা ছিল, নাম্বার অফ নিউট্রন ভার্সেস নাম্বার অফ প্রোটন বোধ হয়, এবার n = p, সেটা এরকম লাইন, আর শুরুর দিকে দেখা যাবে শুরুর দিকের যে স্টেবল মানে স্টেবল যে মেটেরিয়ালগুলো সেগুলো মোটামুটি
মানে এটা এই লাইনটা হচ্ছে n ইকুয়াল টু p। এবার শুরুর দিকে দেখা যাবে যে সেগুলো মোটামুটি এই লাইনের উপরেই আছে স্টেবল মেটেরিয়াল, কিন্তু পরের দিকে দেখা যাবে যে নাম্বার অফ নিউট্রনটাকে বাড়াতে হচ্ছে। আসলে পরের দিকে প্রোটনের নাম্বারটা এতটাই বেড়ে যায়, সেটাকে কাউন্টার ব্যালেন্স করতে গেলে এটা হচ্ছে স্টেবল নিউক্লিয়াইয়ের কার্ডটা। তো লাইটার নিউক্লিয়াইয়ের ক্ষেত্রে এনটা মোটামুটি পি এর সঙ্গে ইকুয়াল হয়, মানে তাহলে সেখানে একটা সিমেট্রি আছে, যেটা যত হেভি হয় আর কি নিউক্লিয়াস, তত n becomes greater than z, so that nuclear stability is maintained. So that Coulombic repulsion is overcome and nuclear stability is maintained. এবার এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল অবজারভেশন, ঠিক আছে। প্রোটনের যেহেতু মানে এই ব্যাপারটা একটু কাউন্টার অ্যাক্টিভ আর কি, মানে প্রথমে মানে স্মল নিউক্লিয়ার ক্ষেত্রে কুলম্ব রিপালশন কম ছিল, তখন দেখা গেল যে n ইকুয়াল টু জেড যাদের জন্য তারাই বেশি স্টেবল। তাহলে এখান থেকেই আমি একটা ক্লু পাচ্ছি যে স্টেবল নিউক্লিয়াসের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কন্ডিশন হচ্ছে সিমেট্রি অফ নিউট্রন অ্যান্ড প্রোটন। মানে না হলে এটা কেন হলো, মানে লাইটার নিউক্লিয়ার ক্ষেত্রে n ইকুয়াল টু জেড এই সিমেট্রি আছে বলে সেগুলো কিন্তু স্টেবল। মানে এখানে দুটো ফ্যাক্টর আছে অ্যাকচুয়ালি, এক হচ্ছে গিয়ে লাইট নিউক্লিয়াই প্লাস কুলম্ব ফোর্স, মানে স্টেবিলিটি অফ লাইট নিউক্লিয়াই, এবং কুলম্ব ফোর্স। তো লাইট নিউক্লিয়াইয়ের ক্ষেত্রে সুবিধে হলো যে কুলম্ব ফোর্সটা অতটা স্ট্রং নয়, কেননা জেডটা কম। কুলম্ব ফোর্স ইজ রিলেটিভলি উইক। তাহলে দেখা গেল যে যদি কুলম্ব ফোর্স খুব একটা স্ট্রং না হয়, অর্থাৎ এই জিনিসটার দরকার যদি না পড়ে, কুলম্বিক রিপালশন ইজ ওভারকাম, কুলম্বিক রিপালশনকে ওভারকাম করার দরকার যদি না পড়ে, তাহলে n আর z ইকুয়াল হলে তবেই নিউক্লিয়াস স্টেবল হয়। এই স্টেবিলিটি অফ লাইট নিউক্লিয়াই থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি। যদি কুলম্ব ফোর্স খুব একটা স্ট্রং না হয়, তাহলে আমার কুলম্ব রিপালশনকে ওভারকাম করার দরকার পড়ছে না। সেই পরিস্থিতিতে আন্ডার দ্যাট সিচুয়েশন n ইকুয়াল টু জেড হলে তবেই তারা স্টেবল হচ্ছে। তার মানে হলো n ইকুয়াল টু জেড ইজ আ ক্রাইটেরিয়া ফর স্টেবিলিটি অফ নিউক্লিয়াস। ওকে, এইবার যত আমি জেড বাড়াচ্ছি তত তো আমার কুলম্বিক রিপালশন বাড়ছে, সেটাকে কাউন্টার অ্যাক্ট করার জন্য আমাকে n বাড়াতে হচ্ছে। এবং সেটার ক্ষেত্রেও কিন্তু এটা দেখা গেছে যে n মাইনাস জেড, মানে এই মেটেরিয়ালগুলোর ক্ষেত্রে, যেটা যারা উপরের দিকে আছে এদের তো n গ্রেটার দেন জেড, এদের জন্য n গ্রেটার দেন জেড। এবার সেখানেও কিন্তু দেখা গেছে যে n মাইনাস জেড যাদের ক্ষেত্রে বেশি এবং n মাইনাস জেড বাই এ এটাও যাদের ক্ষেত্রে বেশি, তারা দে আর মোর আনস্টেবল।
তার মানে একটা কাউন্টার অ্যাক্টিভ ব্যাপার, মানে জেড বাড়লো, কুলাম্ব রিপালশন বাড়ছে, অর্থাৎ বেসিক্যালি কুলাম্ব এইটা ইসি ইনক্রিজিং। এবার এটাকে কাউন্টার ব্যালেন্স করার জন্য আমি নিউট্রন বাড়ালাম, মানে আমি বাড়াইনি, প্রকৃতি বাড়ালো আর কি, নিউট্রন বাড়ালো। নিউট্রন বাড়ানোর ফলে কি হলো, এন মাইনাস জেডটা বেড়ে গেল। এন মাইনাস জেড বাড়ার ফলে অ্যাসিমেট্রি এনার্জি বলে একটা নতুন টাইপের জিনিসের আবির্ভাব হলো, যেটা আগে হয়তো প্রকৃতি নিজেও ভাবতে পারেনি, মেবি, কারণ এর আগেগুলো সব সিমেট্রিক ছিল যেহেতু। তাহলে জেড বাড়লো, কুলাম্ব এনার্জি বাড়লো, সেটাকে কাউন্টারঅ্যাক্ট করার জন্য নিউট্রন বাড়ানো হলো। নিউট্রন বাড়ানোর ফলে এন মাইনাস জেড বলে একটা নতুন ধরনের জিনিসের উৎপত্তি হলো, এবং তার ফলে দেখা গেল আরও একটা জিনিস আছে, মানে কুলাম্ব এনার্জিকে কাউন্টার ব্যালেন্স করাটা তো সহজ নয় আর কি, এন মাইনাস জেড, যেটার জন্য নিউক্লিয়াসটা, মানে সেটা একটা নতুন ধরনের টার্ম হলো, যার ফলে নিউক্লিয়াসটা আরও বেশি আনস্টেবল হতে পারে। আচ্ছা, এইবার এটা তো মানে এম্পিরিক্যাল ডেটা আর কি, নিউক্লিয়ার ডেটা। তো বেসড অন নিউক্লিয়ার ডেটা we introduce asymmetry energy EA, which is proportional to n minus z, and it is proportional to n minus z by A. It is due to destabilizing the product of both the terms এই টার্মগুলো আমি যখন ওই স্লাইড থেকে পড়াচ্ছিলাম তখন তো সেই স্লাইড বানানোর মতন মানে যন্ত্রপাতি ছিল না, সেই বহু ঝামেলা। তো স্লাইডগুলোতে কিছু কিছু ভুল ছিল, সেটা অবশ্য আমি পড়ানোর সময় খেয়াল করিনি। তো এখন যেগুলো বলছি, মানে এগুলো যখনই ইভেন তোরা এখন ইন্টারনেট থেকে অনেক কিছু পড়াশোনা করিস, আমি এটা আগেই বলবো ভেবেছিলাম, ইন্টারনেটে কিন্তু মেটেরিয়াল যে কেউ দিতে পারে, মানে তুইও দিতে পারিস। তুই এখন যে কোনো কিছুটা লিখে উইকিপিডিয়াতেও আপডেট করতে পারিস, বা তুই নিজেই একটা ভিডিও বানিয়ে ইউটিউবে দিতে পারিস। সেজন্যই ইন্টারনেটে পাচ্ছি মানে সেটা কারেক্ট, সেটা কোনো মতেই ভেবে নিবি না, বরঞ্চ ব্যাপারটা উল্টো। মানে ইন্টারনেটে যা পাচ্ছি সেটা পুরোটাই ভুল, এরকমও হতে পারে, মানে আমি নিজেই এরকম প্রচুর পেয়েছি। সেজন্য ইন্টারনেট থেকে অবশ্যই পড়বি, কিন্তু কোথাও যদি কনফিউশন হয় বা ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে না, অতি অবশ্যই টেক্সট বুক থেকে ভেরিফাই করবি। মানে ইভেন খুব বাচ্চা টাইপের ভুলও থাকে আর কি। সেই জন্য এইটা একদম মেক ইট শিওর যে নেট থেকে যতই যাই করিস, অবশ্যই অলওয়েজ ক্রস ভেরিফাই উইথ এনি টেক্সট বুক। আচ্ছা, এবার এটাকে মাস নাম্বার দিয়ে রিপ্লেস করলে এই। আচ্ছা, এবার এটা আমি জাস্ট এমনি বলার জন্য বলছি, এটা মানে কেন হতে পারে সেটা নিয়ে একটু নানান রকমের থিওরি আছে। তবে এটা ফ্যাক্ট যে আন্ডার লিকুইড ড্রপ মডেল দেয়ার ইজ অ্যাবসোলুটলি নো এক্সপ্লেনেশন ফর দিস। লিকুইড ড্রপের সঙ্গে এটা মানে এটার মধ্যে জাস্ট এটা আসছেই না। পরে যখন আমরা শেল মডেল করব, তো এটাকে মানে এনার্জি লেভেলের রেসপেক্টে এটাকে ভাবলে পরে একটা মোটামুটি একটা এক্সপ্লেনেশন, তাও ঠিকঠাক ক্লিয়ার নয়। আসলে এটা পারফেক্ট এক্সপ্লেনেশন এই জন্যই পাওয়া যায় না, কেননা নিউক্লিয়ার ফোর্স সম্পর্কে আমরা ইভেন এখনও খুব একটা ডিটেলে জানি না। যেহেতু ফোর্স সম্পর্কে জানি না, তাই পোটেনশিয়াল ওয়েল বা এনার্জি লেভেলগুলো সম্পর্কে ক্লিয়ারলি জানি না। কিন্তু মোটামুটি যেটা একটা ভাবা হয় সেটা হচ্ছে নিউট্রনের জন্য আলাদা সেট অফ এনার্জি লেভেলস, প্রোটনের জন্য আলাদা সেট অফ এনার্জি লেভেলস, এবং নিউট্রন আর প্রোটন দুটোরই যেহেতু স্পিন আছে, স্পিন হাফ পার্টিকেলস, তো এবার ওটা যখন ফিল আপ হচ্ছে এনার্জি লেভেলগুলো, তখন যদি আমি একটা এরকম ধরে নিই, এরকমভাবে, তাহলে যেটা ঘটনা সেটা হচ্ছে যদি n = z হয়, তাহলে
নিউট্রনের দিকে যতটা লেভেল অবধি ফিল আপ আছে, প্রোটনের দিকেও ততটা লেভেল অবধি ফিল আপ থাকবে। কিন্তু ওই ফার্মি এনার্জি টাইপের একটা ব্যাপার। কিন্তু যদি নিউট্রনের সংখ্যা যদি বেড়ে যায়, ধরা যাক এরকম 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 একটা ব্যাপার রয়েছে, তখন কী হবে, নিউট্রনের ক্ষেত্রে তাহলে মানে ম্যাক্সিমাম হাইয়েস্ট এনার্জি লেভেলটা তো বেশি আর প্রোটনের ক্ষেত্রে কম। এবার কোনো সিস্টেমেই এটা কখনো ইকুইলিব্রিয়াম কন্ডিশন হতে পারে না, মানে সিস্টেমের কিছু পার্টিকেল অনেকটা উপরের এনার্জি স্টেটে চলে গেল আর কিছু পার্টিকেল নিচে থেকে গেল, দ্যাট লিডস টু আ ইনস্টেবিলিটি। তখন যেটা একটা হয়, মানে পসিবল থিওরি এটা, এক্ষেত্রে তাহলে সিস্টেমটা কি করবে, সেটা হচ্ছে তখন প্রোটনগুলো, এই যে 4টে প্রোটন ছিল, ওরা নিজেরাও এক্সাইটেড স্টেটে চলে যাবে, ঠিক আছে, এরকম, সো দ্যাট ইট ইজ ইকুয়াল। সো দ্যাট দ্য, মানে কেননা অ্যাকচুয়ালি মানে হাইয়েস্ট অকুপাইড এনার্জি লেভেল এটা, দিস ইজ, মানে কি বলবো, মানে ইট হ্যাজ আ, মানে বলতে চাইছি ইট হ্যাজ আ পার্টিকুলার ভ্যালু, ফর আ সিস্টেম। মানে সিস্টেম অর্থাৎ এক্ষেত্রে নিউক্লিয়াসটা হচ্ছে আমার একটা সিস্টেম, মানে একটা সিস্টেমের কিছু মেটেরিয়াল, মানে কিছু, হ্যাঁ, কিছু কম্পোনেন্টের জন্য হাইয়েস্ট লেভেল একরকম, কিছু কম্পোনেন্টের জন্য হাইয়েস্ট লেভেলটা আলাদা, এরকম হয় না। মানে যে কোনো সিস্টেম মানেই হচ্ছে তার বিভিন্ন মেটেরিয়ালগুলো একে অন্যের সঙ্গে ইন্টারাক্ট করছে, এনার্জি এক্সচেঞ্জ করছে। ফলে এরকম যদি প্রাথমিকভাবে হয়ও যে কিছু কম্পোনেন্ট হায়ার এনার্জিতে চলে গেল, কিছু কম্পোনেন্ট লোয়ার এনার্জিতে থেকে গেল, তাহলে তারপরে দ্যাট ইজ আ নন ইকুইলিব্রিয়াম স্টেট। তারপর তারা নিজেদের মধ্যে এনার্জি এক্সচেঞ্জ করবে, এনার্জি এক্সচেঞ্জ করে ওরা নন ইকুইলিব্রিয়াম থেকে ইকুইলিব্রিয়ামে যাবে, সেটাই হচ্ছে স্টেবল স্টেট। এটা কিন্তু আনস্টেবল স্টেট। হ্যাঁ, এটা তোরা এই তো সলিড স্টেট পড়বি 5th সেমে, আমি পড়াবো, তখন দেখবি যে মানে এই মেকানিজমটাই আর একটা অন্য কেসেও দেখতে পাওয়া যাবে। তো সেটাই স্ট্যান্ডার্ড হয়। এবার নিউক্লিয়ার ফোর্সের ক্ষেত্রে যদিও আমরা এত কিছু জানি না, পোটেনশিয়াল লেভেল, এনার্জি লেভেল ঠিকঠাক জানি না, কিন্তু আমরা এখানে অ্যানালজি অ্যাপ্লাই করছি, তাহলে এটার ক্ষেত্রেও তাই হওয়া উচিত। তাহলে কি হলো, প্রোটনগুলো এখানে ছিল, সেখান থেকে ওরা উপরে চলে এলো, তার মানে কি হলো, এই যে সিস্টেমটা গ্রাউন্ড স্টেট থেকে, মানে ওভারঅল সিস্টেমটা বলছে, গ্রাউন্ড স্টেট থেকে ওর এনার্জিটা বাড়লো এবং ও এক্সাইটেড স্টেটে গেল। তাহলে এই যে একটা এনার্জি, সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি চেঞ্জ হলো, দিস ইজ আওয়ার অ্যাসিমেট্রি এনার্জি অ্যাকচুয়ালি। মানে যত যে কোনো সিস্টেম যত গ্রাউন্ড থেকে এক্সাইটেড স্টেটে যায়, তত হচ্ছে ওকে বাইন্ডিং এনার্জি, মানে কি, একটা সিস্টেম থেকে একটা প্রোটনকে বের করে আনে। তাহলে এই প্রোটনটা যখন নিচে ছিল, তখন প্রোটনকে বার করা যত ডিফিকাল্ট ছিল, উপরে চলে এলে তাকে আরও ইজিলি বার করা যাবে। অর্থাৎ কী হলো, বাইন্ডিং এনার্জিটা ফল করবে। এই যে এক্সাইটেড হলো, তার ফলে বাইন্ডিং এনার্জি অফ দ্য সিস্টেম ইজ রিডিউসড, সো অ্যাসিমেট্রিক এনার্জি ইজ নেগেটিভ। তার মানে ভলিউম টার্ম থেকে এইটা বাড়ছে, ঠিক আছে। তবে বুঝতেই পারছিস এটা শেল মডেলদের আন্ডারে করা, লিকুইড ড্রপ মডেলে এটার কোনো এক্সপ্লেনেশন নেই। আচ্ছা, the last is pairing energy. পেয়ারিং এনার্জিটা হচ্ছে কি বলবো, মানে পিওর সেন্সে এক্সপেরিমেন্টাল। মানে আগেরটার ক্ষেত্রে যদিও বা একটা অন্য থিওরি থেকে ধার করে একটা থিওরি দাঁড় করানো গেছে, কিন্তু পেয়ারিংয়ের ক্ষেত্রে কিন্তু সেটাও করা যায়নি, কমপ্লিটলি এক্সপেরিমেন্টাল। এবং দেখা গেছে যে অলরেডি আমরা 4টে টার্ম পেয়েছি। আচ্ছা, সেগুলোকে আগে লিখি। ABA is
আমার তো লিকুইড ড্রপ মডেলের ব্যাপারটা পড়ে সত্যিই মনে হয়েছিল যে ব্যাপারটা বেশ সহজ, ওই সময় জন্মালে আমি নিশ্চয়ই এটা আবিষ্কার করতে পারতাম। কি জানি না তোদের এরকম মনে হয় কিনা, আমার তো সত্যি মনে হয়েছিল। ও সরি, এটা আমি এখন কোনো দিচ্ছি। আচ্ছা, এই তো চারটে টার্ম আমরা পেয়ে গেছি। নিউক্লিয়ার ডেটার সঙ্গে কম্পেয়ার করা হলো, দেখা গেল মাস নাম্বার ইভেন হলে না, মাস নাম্বার অড হলে এইভাবে ক্যালকুলেট করে যা পাওয়া যাচ্ছে সেটাকে গ্রাফিক্যালি প্লট করা, মানে বাইন্ডিং ফ্র্যাকশন বাই মাস নাম্বার করে মিলে যাচ্ছে। ঠিক আছে, মিলে যাচ্ছে মানে হচ্ছে প্রথমে 2-3টে মেটেরিয়াল দিয়ে ক্যালিব্রেট করে এভি এস এগুলোকে বার করে নেওয়া হলো, কারণ এগুলো সব নিউক্লিয়াসের ক্ষেত্রে সেম, সব ধরনের মেটেরিয়ালের ক্ষেত্রে। তাহলে প্রথমে 2-3টে মেটেরিয়ালের ডেটা এখানে প্লট করে কার্ড ফিটিং করা, পাইথনে আস্তে আস্তে শিখবি বা হয়তো করেওছিস। কার্ড ফিটিং করে এভি এস এসি এ এগুলো প্রথমে 2-3টে মেটেরিয়ালের ক্ষেত্রে কার্ড ফিটিং করে বের করে নিলাম, 2-3-4টে। তারপর আমরা বাকি আরও যত মেটেরিয়াল আছে সবকটা পরপর বসিয়ে আমরা থিওরিটিক্যাল কার্ডটা তাহলে পেয়ে গেলাম। এবার দেখা গেল যে থিওরি আর এক্সপেরিমেন্ট সেম হচ্ছে ফর এইটা অড মাস নাম্বারের জন্য, কিন্তু ইভেন মাস নাম্বারের জন্য সেম হচ্ছে না। কোনো কোনো ক্ষেত্রে এটা বেশি হচ্ছে, থিওরি গ্রেটার দ্যান এক্সপেরিমেন্ট, এবং কোনো কোনো ক্ষেত্রে থিওরি লেস দ্যান এক্সপেরিমেন্ট হচ্ছে। তো কখন কার ক্ষেত্রে এটা হচ্ছে এবং কতটা অ্যামাউন্টের ডিফারেন্স আছে তার উপর বেস করে, এবং সেখানে একটা জিনিস দেখা গেল যে অড আর ইভেন, তো তাহলে অডের ক্ষেত্রে ম্যাচ করছে কিন্তু ইভেনের ক্ষেত্রে ম্যাচ করছে না। এবার ইভেনের ক্ষেত্রে কি কি দুটোই কেস থাকতে পারে, জেড ইভেন আর এন ইভেন হতে পারে, বা জেড অড আর এন অড, দুটোই অড বা দুটোই ইভেন, যাই হোক। কিন্তু যেহেতু মাস নাম্বার ইভেন হলে তবেই ব্যাপারটা হচ্ছে, তার মানে সেখান থেকে আমরা একটা নতুন জিনিস নাম দিলাম উইচ ইজ পেয়ারিং এনার্জি। যেহেতু ইভেন মাস নাম্বার হলে তবেই এটা হচ্ছে, তার মানে কিছু একটা পেয়ার টাইপের একটা ব্যাপার আছে। সো ইট ইজ কল্ড পেয়ারিং এনার্জি। এবং আবার সেই এক্সপেরিমেন্টালি ইট হ্যাজ বিন ফাউন্ড দ্যাট এ অর্ডের ক্ষেত্রে তো এটা 0, তো এটা ভাবার কিছু নেই, পেয়ারিং এনার্জি ইট ইজ 0। আচ্ছা, হোয়াট ইফ এ ইজ ইভেন? যদি জেড আর এন দুটোই ইভেন হয় তাহলে খুবই ভালো একটা ব্যাপার। জেড আর এন যদি দুটোই ইভেন হয় তাহলে ইট ইজ মোর স্টেবল। And the value is inversely proportional to 3/4 power of mass number. ডেল্টা ইজ আ কনস্ট্যান্ট, ডেল্টার ভ্যালুটা যে পাচ্ছি না এখন, মনেও নেই, পরে বলে দেবো এখন। আর যদি জেড অড হয় আর এনটাও অড হয় তাহলে কিন্তু লেস স্টেবিলিটি আরও কমে যাচ্ছে, ইট ইজ মাইনাস, কিন্তু ব্যাপারটা সেম। এখান থেকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস কিন্তু পাওয়া যায়, সেটা হলো এই যে আগের যে ডায়াগ্রামটা দেখিয়েছিলাম এইটা, যেখানে আমরা এটা গেস করছিলাম যে এন গ্রেটার দেন জেড হলে কি অসুবিধা হতে পারে, কিন্তু এখানে আমরা নিউট্রনের জন্য আলাদা এনার্জি লেভেল দেখিয়েছি, প্রোটনের জন্য আলাদা এনার্জি লেভেল। কিন্তু পরে এক্সপেরিমেন্টালি আমরা এটাও দেখতে পেলাম যে এন ইভেন আর জেড ইভেন,
এন ইভেন জেড ইভেন হলে মোর স্টেবল, আর এন অড জেড অড হলে লেস স্টেবল। অথচ দেখ মানে এখানে কিন্তু এন অড আর জেড অড, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এন ইকুয়াল টু 5 আর জেড ইকুয়াল টু 5, এরকমই যদি আমি ভাবি, তাহলে এই পিকচারের দিক থেকে কিন্তু কোনোই সমস্যা নেই, কারণ এখানেও 1 2 3 4 5 এই অবধি ফিল আপ থাকতো, একটাই থাকতো, এখানেও 1 2 3 4 5 এই অবধি ফিল আপ থাকতো। কিন্তু তারপরেও কিন্তু এখানে যে পেয়ারিং ব্যাপারটা আছে কিনা, একটা এনার্জি লেভেলে যে পেয়ারিং এক জোড়া সেই ব্যাপারটা আছে কিনা, সেটা কিন্তু এখানে খুবই ভাইটাল হয়ে যাচ্ছে। তার মানে এখান থেকে এটা অ্যাটলিস্ট বোঝা গেল যে এই পিকচারটা, এই যে ব্যাপারটা, এটা কিন্তু মোটেও এতটা সিম্পল নয় আর কি এই পিকচারটা, ঠিক আছে। ফলে এটাই আর কি বোঝানোর জন্যই বলছি যে নিউক্লিয়ার ফোর্স, পোটেনশিয়াল ওয়েভ, এনার্জি লেভেল, এইটা আসলে এখনও তো বোঝা যায়নি, অনেক ওপেন কোশ্চেন আছে, আর মানে অনেক কিছু ভাবার আছে আর কি, যেরকম মনে হচ্ছে সেরকম না, অনেক অনেক গল্প আছে এটার মধ্যে। মানে পেয়ারিং ব্যাপারটার এখানে এক্সট্রা কি ইম্পর্টেন্স আছে, এটা কিন্তু ইলেকট্রনিক এনার্জি লেভেলের ক্ষেত্রে এটার সেরকম কোনো অ্যানালজি পাওয়া যায়নি। ওখানে কিন্তু পেয়ার আছে না নেই তার উপর এনার্জিটা, মানে তার উপর এনার্জিটা ডিপেন্ড করে না, ওখানে কোয়ান্টাম নাম্বার ব্যাস, এম এল এম এল এম এস, দ্যাটস অল। ওকে, যাই হোক, তাহলে দিস কমপ্লিটস আওয়ার ডিসকাশন ফর লিকুইড ড্রপ মডেল। এবং তারপর টটিং, আর আমি কী করবো, তোরা এখন টটিংয়ের এক্সপার্ট, আমি সাজেস্ট করবো যে তোরা পাইথন দিয়ে এগুলোকে একটু প্লট করে দেখবি যে ফাইনাল কার্ডটা এরকম হচ্ছে কিনা, অর্থাৎ বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন সেই টার্মগুলো কী কী। প্রথমত আচ্ছা এক্সপ্রেশনটা লিখো। সো অ্যাকর্ডিং টু লিকুইড ড্রপ মডেল, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন ইজ এভি, এটা কনস্ট্যান্ট, মাইনাস ইজ এই মডেলটা অ্যাকচুয়ালি এখন মানে টোটালি অবসলিট হয়ে গেছে, কারণ পার্টিকেল আর নেই, পার্টিকেল তো হয়ে গেছে ওয়েভ, তারপর আবার কার্ক গ্লুঅন হয়ে গেছে, মানে প্রোটন আর নিউট্রন তো আর প্রোটন আর নিউট্রন নেই, প্রোটন আর নিউট্রন এখন হয়ে গেছে 3টে কার্কের কম্বিনেশন, প্রোটনও 3টে কার্ক আর নিউট্রনও 3টে কার্ক, মানে 3টে বেসিক বিল্ডিং ব্লক। এবার এই কার্কের আলাদা আলাদা আইডেন্টিটি আছে, এনিওয়ে এবার সেই কার্কগুলো আবার নিজেদের মধ্যে কিভাবে অ্যাটাচড আছে বা প্রোটন নিউট্রন কিভাবে স্টেবল আছে, সেটা হচ্ছে দ্যাট ইজ ডিউ টু গ্লুঅন, মানে একটা আঠা, তার মানে অ্যাজ ইফ নিউক্লিয়াসের মধ্যে এরকম একটা ব্যাপার আছে, কার্ক গ্লুঅন প্লাজমা, মানে বা কার্ক গ্লুঅন প্লাজমা থেকে অ্যাকচুয়ালি নিউক্লিয়াস বা সমস্ত ম্যাটার তৈরি হয়েছে। কার্ক হচ্ছে বেসিক বিল্ডিং ব্লকগুলো, গ্লুঅন হচ্ছে যেটা দিয়ে ওদের মধ্যে আর কি আঠা দিয়ে আটকে থাকে, সেটা হচ্ছে গ্লুঅন। তো এখন পুরো ব্যাপারটাই কার্ক গ্লুঅন প্লাজমা হয়ে গেছে, এবার এখন কার্ক গ্লুঅন প্লাজমা নিয়ে প্রচুর কাজ হচ্ছে, ফলে এই মডেলটার অ্যাকচুয়ালি এই সেমিস্টারেই কাজে লাগবে, আদারওয়াইজ মনে হয় না খুব একটা বুঝে কাজে লাগবে বলে, এখানে এখন আর কেউ ভাবে না আর কি। তো একটা একটা করে টার্ম যদি প্লট করি, তাহলে প্রথম হচ্ছে এভি উইচ ইজ আ কনস্ট্যান্ট, তারপর সারফেস টার্ম এটা মাইনাস এস কিউব রুট অফ মাস নাম্বার, এটা মাইনাস কিন্তু মানে বাকি সবগুলোই মাইনাস, ওইটা ছাড়া, পেয়ারিংটা ছাড়া। তো সেটা হচ্ছে সামথিং লাইক এরকম, কেননা মাস নাম্বার যদি 0 হয়, এখানে এটা যেহেতু নিচে আছে
এটা নিচে আছে মাস নাম্বার 0 হলে গোস টু ইনফিনিটি। সারফেস টার্মের পরে হচ্ছে ভলিউম টার্ম। এবার সেটা তো এই ভলিউম বলছি কুলাম টার্ম। কুলাম টার্মের ক্ষেত্রে উপরে জেড আছে এবং অ্যাট অরিজিন জেড 0, তার মানে 0তে এটা 0। সুতরাং এটা হচ্ছে এটা হবে এরকম, দিস ইজ কুলাম। আর কি চাই? অ্যাসিমেট্রি চাই। অ্যাসিমেট্রিটা কীরকম আছে? অ্যাসিমেট্রিটা উপরে a-2z। ওকে, অ্যাসিমেট্রির ক্ষেত্রেও তাহলে একই কথা, অ্যাট অরিজিন মাস নাম্বার ইজ 0 এবং জেডও 0, তাহলে এটা 0 অ্যাট অরিজিন। সো the asymmetry effect is ভুল হলো, এটা হচ্ছে asymmetry। ব্যাস এটাই। আর লাস্টের টার্মটা তো ওরমভাবে দেখানোটা ঠিক নয়, কেন মানে দেখানো সম্ভব না, কেননা অডের ক্ষেত্রে অড মাস নাম্বারের ক্ষেত্রে তো এটা 0 হয়, সুতরাং ওটাই কার্যক্রমভাবে দেখানো পসিবল না। যাই হোক, তো মোট কথা হচ্ছে যে এবার এই যে কনস্ট্যান্ট এবি, সেটার থেকে আমি যদি বাকি এদের সবাইকে এটার মধ্যে ইফ আই টেক ইনটু কনসিডারেশন, দেন ফাইনালি ইট বিকামস, কেননা এটার সঙ্গে এটা করলেই অ্যাকচুয়ালি এই নেচারটা অলরেডি চলে আসছে। এই নেচারটা অলরেডি এটা এবং সারফেস এর যুগে কনসিডার করলে অলরেডি এই নেচারটা চলে আসছে, কিন্তু সারফেসের ক্ষেত্রে ইনফিনিটিতে ব্লো আপ করার একটা ব্যাপার আছে। এবার সেইটা ব্লো আপ এখানে করে না, কেননা অ্যাসিমেট্রি টার্ম এবং কুলাম টার্ম এরা হচ্ছে 0তে 0, তার ফলে ব্লো আপের ব্যাপারটা আর থাকছে না। অ্যান্ড সো ইট বিকামস দিস, এবং এটা ইট ম্যাচেস উইথ দ্য এক্সপেরিমেন্টাল ডেটা। ঠিক আছে, আচ্ছা এটা আমি বললাম, পরের দিন আমি শেল মডেল রিভাইজ করব। আর তোরা যদি করে থাকিস তাহলে ফাইন, আর যদি না করে থাকিস তাহলে এইটা নিজেরা করবি, সেটা হচ্ছে শো দ্যাট, কি শো করবি বলতো? হ্যাঁ, শো দ্যাট নিউক্লিয়ার মাস নাম্বার A, সরি অ্যাটমিক মাস, image it is atomic mass, proton neutron electron সমস্ত ধরে, this is a function of z and this represents a parabola। এইটা শো করতে হবে প্রথমে, এই জিনিসটাকেই বলে মাস প্যারাবোলা। আর তারপরে find out from this find out the z for most stable nucleus। সেটা বের করতে গেলে তোদের এই কোএফিশিয়েন্টের ভ্যালুগুলো লাগবে, সেটা আমি বলে দিচ্ছি। The values of the coefficient is, এটা এক্সপেরিমেন্টাল কার্ভ ফিটিং করে পাওয়া, বিভিন্ন লিটারেচারে একটু আলাদা আলাদা থাকে যদিও, কিন্তু ওই পয়েন্টের পরে কোনো একটা ডেসিমেলে হয়তো আলাদা হবে। (7.1) 22.7
33.6 ইউনিট সবারই এলো। ঠিক আছে, আচ্ছা এবারে বল যেটা পুরোপুরি বুঝেছিস কিনা। আমি শেল মডেলটা আজকে বলে হয়েছিলাম কিন্তু তো হলো না, এটার মধ্যেই এত সব গল্প টল্প আছে। শেল মডেলটা পরের দিন বলবো, পরের দিন মানে হচ্ছে কালকে ইলেকট্রনিক্স হবে, কালকে ফিডব্যাক অ্যাম্প্লিফায়ারটা আশা করি বেশ হাফ অর্ধেক শেষ হয়ে যাবে, তারপরে সোমবার বুধবার হচ্ছে শেল মডেল হবে। ঠিক আছে, এমনি কেউ কিছু জিজ্ঞেস করলে বল। ঠিক আছে, তাহলে মাস প্যারাবোলাটা অবশ্যই করিস এবং যেটা বার করতে বললাম করিস, কেননা এটা একটা এখান থেকেই বিটা ডিকের ক্লুটা পাওয়া যায় মাস প্যারাবোলা থেকে। এবং হ্যাঁ ঠিক আছে কর, এখন বলবো না। এই জিনিসটা ইম্পর্টেন্ট, এইটা এখানে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে, আর বিটা ডিকের ক্লুটাও এখান থেকেই পাওয়া যায়। ঠিক আছে, তাহলে ক্লাস শেষ। আবার কালকে সকাল 7টায়।